আজ কি তোমার মধুর মূরতি হেরুন সারতি প্রভাতে, হে মাত বঙ্গ শ্যামল অঙ্গ ঝুলিছে অমল শুভাতে। পারে না বহিতে নদী জলধার, মাঠে মাঠে ধান ধরে না কোয়ার। ডাকিছে দোয়েল গাহিছে কোয়েল তোমার কানন সভাতে। মাঝখানে তুমি দাঁড়ায় জননী শরৎকালের প্রভাতে। জননী তোমার শুভ আহ্বান গিয়েছে নিখিল ভুবনে, নতুন ধান্যে হবে নবান্ন তোমার ভবনে ভবনে। শরৎকালের সকালটা বড়ই রূপময়, তাই না? কথায় আছে, ষড়ঋতুর দেশ বাংলাদেশ, রূপে যে তার নেই কোশেষ। 6 ঋতু তার আপন ডালা সাজিয়ে বাংলাদেশের প্রকৃতিকে অপূর্ব মোহনীয় করে তোলে। আর এই কারণেই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হয়েছে আমাদের মাতৃভূমি। একমাত্র বর্ষাকাল ছাড়া সব ঋতুতেই সূর্যের আলোর স্পর্শে আমাদের ঘুম ভাঙে। কিন্তু দুপুরে সূর্যের তেজ থাকলেও শরৎকালের সকাল বেলাটা সবচেয়ে সুন্দর, রোদেলা আর মিষ্টি হয়ে ওঠে, তাই না বন্ধুরা? অবিরাম বর্ষার দিন শেষ হয়ে ময়ূরকণ্ঠী মেঘ নীল আকাশে দেখা মিললেও কখন যে আবার ছায়ারঙা মেঘ এসে এক পশলা বৃষ্টি নামিয়ে লুকিয়ে পড়ে তা টেরই পাওয়া যায় না। এটাও কিন্তু নীলাঞ্জনা শরতের একটা রূপ। সকালে দেখলেন শুকনো পথঘাট, বিকেলে বৃষ্টিতে ভিজে গাছপালার কাঁপুনি। বাংলার ঋতুচক্রে নির্মল প্রশান্ত কোমল শরতের স্বভাব এমনই। যদিও বসন্তকে বলা যায় ফুলের পাপড়ি ছড়ানো রোমান্টিক প্রণয় মধুর ঋতু, তবে শরতের ধ্রুপদী রূপের কাছে সে কিন্তু কিছুই না। এত ক্লাসিক রোমান্টিকতা অন্য কোনো ঋতুর সঙ্গে যেন মেলেই না। তবে হ্যাঁ, শরৎকালের ইংরেজি অটাম হলেও ইংরেজদের অটাম কিন্তু বাংলার মিষ্টি শরৎ ঋতুর ধারে কাছেও ঘেঁষতে পারে না। অবশ্য একথা বলা যায় যে বাঙালির ঋতুচক্রে শরতের এমন রূপ কিন্তু নগরে মহানগরে পূর্ণাঙ্গভাবেই ধরা পড়ে না। এর কারণ ইট কাঠ লোহা কংক্রিটে ঘেরা শহরে যেখানে সকাল বিকেলের সোনামাখা লাজুক রোদটুকু যেতে পারে না, শরতের সকালের শিউলি পেছানো উঠোন না দেখলে কি নরম ক্লাসিক শরৎকালকে অনুভূত হয় বলুন? শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল কেমন ভুল এমন ভুল। শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল। রাতের বায় কোন মায়ায় আনিল হায় বন ছায়ায়। রাতের বায় কোন মায়ায় আনিল হায় বন ছায়ায়। শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল। বন্ধুরা, আজ ভাদ্র মাসের মিষ্টি সকালে এমন গানের সুরের ধারায় ভেসে চলুন আমরা চলে যাই আমাদের আজকের প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের শিউলি ফোটা প্রাঙ্গণে। আর আজকের মহানগর উপস্থাপনায় আছি আমি রফিকা বিনতে জাহে এবং আমি লিয়াকত খান। বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ বুধবার 20 ভাদ্র 1431 বঙ্গাব্দ, 4 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 29 সফর 1446 হিজরি, শরৎকাল। বন্ধুরা, আজ যাদের জন্মদিন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন। ছবির মতো সাজানো এই সুন্দর ধরিত্রী, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের প্রিয় বাসভূমি এই পৃথিবী। এখানে আছে পাহাড়, বন, নদী, সমুদ্র, নীলাকাশ আর বিচিত্র প্রাণীর মহাসমারোহ। আর এর সাথে সুন্দর ছন্দময় ও অপরূপ আনন্দ বেদনায় মাখামাখি আমাদের জীবন। তবে এই ছন্দময় জীবনেও রয়েছে নানা রকম ছন্দপতন। সব কিছুর সমারোহে সৃষ্ট আমাদের এই পৃথিবী। এই পৃথিবীর সব কিছুই
একে অপরকে নিয়ে বেঁচে থাকার জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করে তৈরি করা হয়েছে। এদের কোনোটির অভাব ঘটলে স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীর স্বাভাবিক চালচলনে ব্যাঘাত ঘটে। পৃথিবীতে অস্বাভাবিকতা বৃদ্ধি পায়, সব এলোমেলো হয়ে যায়। যেমন ধরুন, এই পৃথিবীতে মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান বাতাসের অক্সিজেন, যা এখনও অন্য কোনো গ্রহে পাওয়া যায়নি, তবে পৃথিবীতে আছে। শুধু মানুষের জন্য নয়, কীট পতঙ্গ থেকে শুরু করে সব ধরনের প্রাণীর বেঁচে থাকার জন্য লাগে এই বাতাসের অক্সিজেন। আসলে অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারি না। আজন্মই আমরা প্রকৃতি থেকে অক্সিজেন গ্রহণ করে আসছি। সাধারণত বায়ুমণ্ডলে 22% অক্সিজেন আছে, যার সবটুকু সরবরাহ আমরা পাই সবুজ উদ্ভিদ থেকে। তবে দুর্ভাগ্যজনক যে আমরা আমাদের কর্মকাণ্ডে প্রতিনিয়ত গাছের পরিমাণ কমিয়ে আনছি, নষ্ট করছি সবুজকে। প্রচুর কলকারখানা স্থাপন ও বৃক্ষ নিধন সহ নানা কর্মকাণ্ডে অক্সিজেন কমে যাওয়ায় পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলছে ক্রমশ। বৈজ্ঞানিকরা বলছেন, মাত্র 5 সেকেন্ডের জন্য যদি অক্সিজেন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, তাহলে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। প্রকৃতির দান এই মহামূল্যবান সম্পদকে এখন কিছুটা হলেও সঠিকভাবে অনুধাবন করতে পারছি। মানুষের বেঁচে থাকার জন্য সেই অক্সিজেনের যে কতটা প্রয়োজন তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মারাত্মকভাবে করোনা আক্রান্ত রোগীরা। আমাদের মনে রাখতে হবে যে হারে মানুষ বৃদ্ধিপ্রাপ্ত হয়, সে হারে কিন্তু গাছপালা বৃদ্ধিপ্রাপ্ত হয় না, বরং মানুষ তার ক্ষতি করছে। গাছপালা, বনভূমি, পাহাড়, টিলা কেটে সমভূমি করে দিচ্ছে, বাস উপযোগী করার জন্য বনভূমি ধ্বংস করে দিচ্ছে। অথচ বাস্তবতা, এই গাছগুলি মানুষকে অক্সিজেন সরবরাহ করছে, যা হুমকির সম্মুখীন। বর্তমান সময়ে বনভূমির পরিমাণ এত কমে গিয়েছে যে এখন বৃক্ষায়ন কর্মসূচি পালা করে নিতে হচ্ছে। আমাদের হাতে এখন বৃক্ষরোপণ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। হ্যাঁ বন্ধুরা, বর্ষা মৌসুম শেষ হলেও এখনো বৃষ্টিপাত হচ্ছে চারিদিকে। গাছপালা এখনো রোপণ করা যাবে। ডাক্তাররা একটি কথা সবসময় বলেন, প্রতিকার থেকে প্রতিরোধই উত্তম। গাছ রোপণ করলে মানুষ বা প্রাণী জগতের জন্য ভালো হবে, এতে সবাই সুস্থ থাকবে। আমাদের প্রতিটি কর্মকাণ্ড পদক্ষেপ হোক আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও পর্যাপ্ত অক্সিজেনপূর্ণ পৃথিবী গড়ার দৃঢ় অঙ্গীকার। সর্বোপরি আজকের এই কঠিন সমস্যার মধ্যে দিয়ে আগামীর জন্য আমাদের শিক্ষা নিতে হবে, যাতে অক্সিজেন নামক এই মহামূল্যবান সম্পদ কোনোভাবেই পৃথিবীতে কমে না যায়। বন্ধুরা, সময় থাকলে এ নিয়ে আরও কথা হবে। তবে এখন চলুন ঘুরে আসি আমাদের ম্যাগাজিনের অন্যান্য আয়োজনের দিক থেকে, শুনি কি আছে আপনাদের জন্য সেখানে। বন্ধুরা, আপনাদের জন্য আজ থাকছে বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ, আছে ঢাকার চলচ্চিত্র, নাটক ও সঙ্গীতের ক্রমবিকাশ নিয়ে প্রতিবেদন নগর সংস্কৃতি, আছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা, থাকছে যাত্রাপথের খবরাখবর নিয়ে পর্ব শুভযাত্রা, শুনব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কিছু কথা এবং শোনাব গান। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 819 কিলোহার্টজ এবং FM 102 মেগাহার্টজে। জুলাই 2024। কোটা বৈষম্যকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে আমাদের দেশে ঘটেছে একটি বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন, যা ঘটিয়েছে ছাত্র জনতা। এই অবস্থায় দেশের হাল ধরেছেন একজন স্বপ্নবাজ মানুষ, যিনি স্বপ্ন দেখেন দেশের তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার, যেখানে প্রতিফলিত হবে আজকের ছাত্র জনতার মনের আকাঙ্ক্ষা। বন্ধুরা, এবারের পর্ব প্রিয়মুখ। আজ প্রিয়মুখের একটি বিশেষ পর্ব, সময়ের প্রিয়মুখ। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে রিটকারী আইনজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনজুর আল মতিনের সাক্ষাৎকার গ্রহণ করছেন ইউসুফ আহমেদ খান। চলুন শোনা যাক সাক্ষাৎকারটি। সুপ্রিয় সুধী, সময়ের প্রিয়মুখ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইউসুফ আহমেদ খান। আজকে আমাদের সাথে এই মুহূর্তে বাংলাদেশের এই সময়ের সবচেয়ে প্রিয়মুখ মানুষটি রয়েছেন। নাম শুনলেই বুঝতে পারবেন, কারণ আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয়জন মনজুর আল মতিন। মনজুর ভাই কিছুদিন আগেই
যে সম্মিলিত ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, যেই আন্দোলনের নামই বলি না কেন এই আন্দোলনকে, সকল অসামঞ্জস্যতা এর বিপক্ষে যে আন্দোলন ছিল আমাদের, সেই আন্দোলন নিয়ে কথা বলবো। বা সেই আন্দোলনে আপনার অবস্থান তো আমরা দেখতে পেয়েছি, ছাত্রদের অবস্থানও দেখেছি, ভেতরের অনেক কথাই আমরা ঠিকমতো বুঝতেও পারিনি, ওপর থেকে যা দেখেছি আমরা বুঝেছি একটা নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। আপনার কাছ থেকে জানতে চাইব। এটা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে খুব বড় একটা ঘটনা, কারণ এত মানুষ একসাথে হয়ে একটা দাবি নিয়ে রাস্তায় নেমেছেন, এটা মুক্তিযুদ্ধের পরে অন্তত হয়নি। এইবারের আন্দোলনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে শ্রমজীবীরা যেমন নেমেছেন, মধ্যবিত্তরা নেমেছেন, যেমন সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নেমেছেন, একইভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, সব ধরনের শিক্ষা ব্যবস্থা থেকে উঠে আসা ছাত্রছাত্রীরা একসাথে নেমেছেন, একসাথে আন্দোলন করেছেন। এবং এই আন্দোলনের আরেকটা বড় শক্তি ছিল, ছাত্রছাত্রীরা একা আসেননি, তাদের অভিভাবকরা সাথে এসেছেন। একদম একদম। যে সময় একেবারে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হচ্ছিল বিভিন্নভাবে, তারপরও কিন্তু তাদেরকে থেমে থাকতে দেখিনি। এখানে সবচেয়ে বড় ব্যাপার যেটা ঘটেছে তা হচ্ছে একেবারে একজন সন্তান, হয়তো এখন একজন অভিভাবকের, তিনিও তার সন্তানের বুকে ভেস্টটা বেঁধে দিচ্ছেন যে যাও। এই যে নিঃস্বার্থ ব্যাপার, হয়তো ওই মা কিন্তু জানেন যে তার সন্তানকে তার হয়তো হারাতে হতে পারে, তারপরেও তিনি যেতে বলছেন। আমার বাড়িতে এসে লুকিয়েছিল একজন সমন্বয়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, তাকে পুলিশ খুঁজছে এবং 10 দিন সে আত্মগোপন করে আছে সেখানে, একটা ভালো চেম্বারে, এরই মধ্যেও কাজ শুরু করেছে। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে আমার ছোট ভাই বোনদের দিকে গুলি চলছে এবং অন্যায় হচ্ছে এবং অন্যায়ের প্রতিবাদ আমাকে করতে হবে। এরকম বহু ছাত্রছাত্রী এসেছে এই আন্দোলনে যাদের এর সাথে কোনো স্বার্থের যোগ ছিল না, স্রেফ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে এই প্রয়োজনে তারা এসেছে। এবং অনেক নেতা সে সময় বলছেন যে এদের তো চাকরির ব্যবস্থা করে দিলাম, কোটা সংস্কার করে দিলাম, এখনো কেন আন্দোলন? তারা পরিষ্কার বলে দিয়েছে যে শহীদের রক্তের ওপর দিয়ে আর কোনো আলোচনা হবে না, এবং অন্যায়ের প্রতিবাদ করাটা যে আমাদের রক্তের মধ্যে আছে, এটা বহু বছর পরে আমরা এই দেশের মানুষ উপলব্ধি করতে পেরেছি ভীষণভাবে। এবং তারা যখন বলছিলেন যে সমাধান হয়ে গেছে, কিন্তু সেই বিচার নিয়ে কোনো কথা বলছিলেন না, সেটা কিন্তু আমরা তীব্রভাবে বাচ্চাদেরকে প্রতিবাদ জানাতে দেখেছি, আমরাও জানিয়েছি, কিন্তু বাচ্চাদেরকে রিয়্যাক্ট করতে দেখেছি ভীষণভাবে, যে তারা সলিউশন বলছেন বা সমাধান বলছেন যেটাকে, যে চাকরির কোনো সমস্যার সমাধান হবে না, কোটা মেনে নিচ্ছি বা সব কিছু মেনে নিচ্ছি, কিন্তু যে সময় মানার প্রয়োজন ছিল, যে সময় বসবার প্রয়োজন ছিল, সে সময় তারা বসেননি। তারা বারবার সংখ্যা নিয়েও একটা লুকোচুরি করছিলেন যে এই পরিমাণ বাচ্চা আহত হয়েছে। আমরা এখনো পর্যন্ত হয়তো সঠিক সংখ্যাটা জানিও না যে কতগুলো বাচ্চাকে আমরা হারিয়েছি। এখানে তো সংখ্যার চেয়েও বড় কথা, একজন আবু সাইদকে ওইভাবে মরতে হবে কেন? আবু সাইদ নিজেও কিন্তু বিশ্বাস করতে পারছিল না যখন গুলিটা তার গায়ে এসে লাগে। সেই কারণেই একটা পর্যায়ে এসে দাঁড়ায় যখন তার কোনো কিছুর উপর মানুষ আর আস্থা রাখতে পারছে না, তখন কিন্তু মানুষ রুখে দাঁড়াবেই এবং রুখে দাঁড়াতোই। অনেকে এটা বলবার চেষ্টা করেছেন যে আমার একটা বিশেষ ভূমিকা ছিল, আমি তেমনটা মনে করি না। কারণ কি, এই যে একটা গণজোয়ার তৈরি হয়েছে, এটা হয়তো গণমাধ্যম সেভাবে দেখাচ্ছিল না, ইলেকট্রনিক মিডিয়া অনেক কারণে দেখাতে পারেনি, দু একটা পত্রিকায় খবরগুলো আসছিল, কিন্তু এলাকায় এলাকায় মানুষ জানে যে কিভাবে তাদের উপর গুলি চলেছে, কিভাবে অত্যাচার হয়েছে। এবং এই এলাকার মানুষগুলো কিন্তু ঘরে গিয়ে আর বসে থাকতে পারতো না কোনোভাবে, কারণ তার পাশের মানুষটি হয়তো মাথায় গুলি খেয়ে মারা গেছে, সে পরের দিন বেরিয়ে আসবেই। যারাই শোষণ করেন, নিষ্পেষণ করেন, তারা এটা বোঝেন না যে মানুষের মৃত্যু ভয় যখন চলে যায় তখন কিন্তু তাদেরকে আর দমিয়ে রাখা যায় না। ওই যে একটা ভিডিওতে একজন পুলিশ কর্মকর্তা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিলেন যে একটা গুলি করি একটাই মরে, আর কেউ সরে দাঁড়ায় না। এটা একটা ভয়ঙ্কর জায়গা এবং এই জায়গায় একদিনে আসেনি। এবং এটা বললেও ভুল হবে যে এই জুলাই মাসের আন্দোলনের কারণে এটা হয়ে গেছে। এর পেছনে একটা বড় ইতিহাস আছে, যার সাথে অনেক ছাত্ররা, এরা তো 18 সাল থেকে এই আন্দোলন করছে, তার আগে থেকে শিক্ষক নেটওয়ার্ক কাজ করেছেন, তারাও কিন্তু এই আন্দোলনে ধীরে 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 তাদের শ্রমের কারণেই এই পর্যায়ে আন্দোলনটাকে আনতে পেরেছেন। কিন্তু এখানে সবচেয়ে বড় সাফল্য তরুণদের, যে তারা সবাইকে এক কাতারে আনতে পেরেছে। এই যে রাতের বেলা ডাকাত আসবে এবং সেখানে পাহারা বসানো এবং সবাই একসাথে, ছাত্র জনতা কথাটা কি জিনিস এটা কিন্তু এবার আমরা চোখের সামনে দেখলাম, এবং এটা অব্যাহত রাখা খুব জরুরি। যেভাবে ছাত্র জনতা এক হয়ে একদিকে ট্রাফিক সামলেছে, একদিকে ডাকাতি ঠেকিয়েছে, আমাদের সবাইকে কিন্তু এলাকা ভিত্তিক হোক, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক হোক, এই এক হওয়াটা বজায় রাখতে হবে। এবং
এটা চালিয়ে না গেলে কিন্তু আবার বিভেদ আসবে। আপনার মুখ থেকে আপনার প্রিয় একটি কবিতা শুনতে চাই। কবিতা আলাদা করে বলতে গেলে তো অনেকগুলোর কথা মনে পড়বে। এবারের সবচেয়ে প্রথম যে কবিতার কারণে আসলে রাস্তায় নামতে হলো সেটা তো বিদ্রোহী, এবং বিদ্রোহীর সাথে শহীদ আবু সাঈদকে এইভাবে তরুণরা মিলিয়ে একটা প্রোফাইল পিকচার যেভাবে আসা শুরু করলো না, বলবীর চির উন্নত মম শির নেহারি আমারি নত শিরই শিখর হিমাদ্রির। এই কবিতাটা আমরা বারবার পড়ি, কিন্তু বোঝা বড় দুষ্কর, তাই না? ওই যে একেবারে শেষে যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে রণিবে না, তারপরেও কিন্তু তিনি থামছেন না, বলছেন ভগবান বুকে একে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোকতাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। নজরুলের এই উপলব্ধি অনেক গভীরে যায়। এই যে এত দিক থেকে নজরুলকে বোঝার জানার প্রয়োজন আজকে, সেটা যেমন এই বিপ্লবকে সফলতার দিকে নেবার জন্য প্রয়োজন, তেমনি আমার বিশ্বাস গোটা বিশ্বের জন্যই প্রয়োজন, যেখানে গোটা বিশ্বব্যাপী শান্তি এনে দেওয়ার জন্য নজরুল একটা বড় হাতিয়ার হতে পারেন। এবং এটা কিন্তু বারবার হয়েছেন। নজরুলকে নিয়েও বিশ্বব্যাপী পড়াশোনার একটি জায়গাও তৈরি হয়েছে এর আগে, কিন্তু এবার পুরো জাতি নতুন করে দেখেছে, বাঙালি জাতি বিশেষ করে যারা বাংলাদেশে রয়েছেন। আমি বলবো না পাশের দেশের মানুষগুলোও কিন্তু আমাদেরকে দেখে উদ্বুদ্ধ হননি তা বলতে পারবো না। এই মুহূর্তে কিন্তু আমাদের পাশের দেশেও একটা আন্দোলনরত অবস্থা চলছে, এবং সেখানেও নজরুলের গান পথে পথে গাওয়া হচ্ছে। এবার যেমন আমরা ঢাকায় গিয়েছি বা সারা বাংলাদেশে গিয়েছি, এবং অন্যান্য দেশ এই মুহূর্তে কিন্তু বাংলাদেশকে দেখে শিখছে। এটা আমাদের সবচেয়ে বড় একটা অর্জনের একটি। এই যে খণ্ড খণ্ড কবিতাগুলো শুনছি বিভিন্নভাবে, কিন্তু এই যে বলে না যে অনেকগুলো কবিতার কিছু কিছু অংশ বা কোনো কোনো জায়গা থেকে পড়লেন দেখে ওই যে বলেন একটা পিপাসা জেগে থাকে পুরো কবিতাটা শুনবার জন্য। একটু কি কোনো একটা কবিতা আপনার পছন্দের পুরোটা শোনা যায়? এটা বিশ্ববিদ্যালয় জীবন থেকে অনেকবার বিভিন্ন অনুষ্ঠানে পড়েছি, আবৃত্তি হয় না আমার। যৌবনের রাগ রক্ত লেলিহান শিখা জ্বলিয়া উঠিবে কবে ভারতে আবার, জড়তার ধূমপুঞ্জ বিদারণ করি উদ্ভাসিয়া তমসার তিমির সর্বরী, কোথা সে অনাগত সাগ্নিক পুরোধা নির্বাপিত প্রায় এই যজ্ঞ হোমানলে উচ্চারিয়া বেদ মন্ত্র দানিবে আহুতি, নবনম প্রাণের সমিধ কে যোগাবে সেথা, হায় রে ভারত হায়, যৌবন তাহার দাসত্ব করিতেছে অতীত জরার, জরাগ্রস্ত বুদ্ধিজীবী বৃদ্ধ জরদগব দেখায় গলিত মাংস চাকুরির মোহ, যৌবনের টিকা পরা তরুণের দলে আনিয়াছে একেবারে ভাগাড়ে শ্মশানে, যৌবনে বাহন করি পঙ্গু জরা আজি হইয়াছে ভারতের জনগণপতি, যে হাতে পাইত শোভা খরতর বাড়ি সেই তরুণের হাতে ভোট ভিক্ষা ঝুলি বাঁধিয়া দিয়াছে হায় রাজনীতি ইহা, পলায় এসেছি আমি লজ্জায় দুহাতে নয়ন ঢাকিয়া, যৌবনের লাঞ্ছনা দেখিবার আগে কেন মৃত্যু হইল না, রে তরুণ তোমারে হেরিয়া আমি কাঁদি, অসম্ভবের পথে অভিযান যার সুদূর ভবিষ্যতে দুর্মদ দুর্বার, সে আজি অতীত পানে মেলিয়া নয়ন কেবলই পিছনে চলে নেতার আদেশে, তলোয়ার হইয়াছে লাঙলের ফলা, তোমাদেরই মাঝে আছে নেতা তোমাদের, তোমাদের বুকে জাগে নিত্য ভগবান, ভয়হীন দ্বিধাহীন মৃত্যুহীন তিনি, তোমারে আধার করি সেই মহাশক্তি প্রকাশিতে চান নিত্য, চাহ আঁখি খুলি আপনার মাঝে দেখো আপন স্বরূপ, অতীতের দাসত্ব ভোলো বৃদ্ধ সাবধানী হইতে পারে না কভু তোমাদের নেতা, তোমাদের মাঝে আছে নেতা তোমাদের, তোমাদের মাঝে আছে বীর সব্যসাচী, আমি শুনিয়াছি বন্ধু সেই ঐশী বাণী, ঊর্ধ্ব হতে রুদ্র মোরে নিত্য কহে হাঁকি, শোনাতে এ কথা এই তাহার আদেশ, তোমাদের প্রাণের এ অনির্বাণ শিখা যৌবনের হোম কুণ্ড পাশে বৃদ্ধ বসিয়া আগুন পোহাবে, বন্ধু এ দৃশ্য দেখিতে যেন নাহি বাঁচি আর, সমাধি হইতে আর যেন নাহি উঠি প্রলয়ের আগে। এবং আমার মনে হয় এই কবিতাটাকে বাস্তবে রূপ দিয়ে দেখিয়েছে। অতীতের দাসত্ব ভুলে আজকের তরুণ নিজেদের মধ্যে নিজেদের নেতা খুঁজে নিয়েছে, এবং সে কারণেই নজরুল আবারও তার লেখা হয়ে কবিতা হয়ে গান হয়ে আমাদের মাঝে সমাধি হইতে জেগে উঠেছেন। এই চাপা থাকা আগুনে সকল অন্যায় অবিচার এবং সকল নোংরা কিছুকে তারা পুড়িয়ে ছারখার করে দেবে, নতুন বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করবে আমাদের কাছে। সময়ের প্রিয় মুখ আজকের এই আয়োজনে আপনাদেরকে সবাইকে আবারও বলছি অনেক অনেক কৃতজ্ঞতা, কারণ আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের প্রিয় মানুষ, প্রিয় মুখ, সময়ের প্রিয় মুখ মনজুর আল মতিনের কথা। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং আগামীতেও আবার এরকম আড্ডা হবে বিশ্বাস রাখছি।
আপনাকে গানে, আড্ডায়, বাদনে সবসময় পাশে পাবো এবং নতুন বাংলাদেশের একজন নতুন বাঙালি হিসেবে সবসময় আপনাকে সাথে পাবো এই বিশ্বাস রাখছি। শুনলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো। বন্ধুরা, এবারের পর্ব নগর সংস্কৃতি। আজকে শুনব ঢাকার চলচ্চিত্রের ইতিহাস নিয়ে নিবন্ধ, আর নিবন্ধটি লিখেছেন এবং পড়েও শোনাচ্ছেন অলোক বসু। আমাদের চলচ্চিত্র 60-এর দশকে যাঁদের হাত ধরে সাবলকত্ব লাভ করেছিল, ঔজ্জ্বল্য ছড়িয়েছিল, তাদের শীর্ষস্থানীয় হলেন জহির রায়হান। জহির রায়হান 60-এর দশকের উল্লেখযোগ্য পরিচালক। সাংবাদিকতা দিয়ে শুরু করেছিলেন তাঁর পেশাজীবন। পরবর্তীতে সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। ছোট গল্প, উপন্যাস লিখে যথেষ্ট খ্যাতি অর্জন করেন তিনি। সাহিত্যিক জহির রায়হানের উপন্যাসগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আর এক ফাল্গুন, বরফ গলা নদী, আর কতদিন, কয়েকটি মৃত্যু, 21শে ফেব্রুয়ারি, তৃষ্ণা। এছাড়াও তিনি বেশ কিছু ছোট গল্পও রচনা করেন। বেশ কিছু কবিতা ও প্রবন্ধও রচনা করেন তিনি। সাহিত্য রচনার কারণেও তিনি অমর হয়ে থাকবেন। সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য তিনি আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। সাহিত্যের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের প্রতিও তিনি অসম্ভব আগ্রহ অনুভব করতেন শুরু থেকেই। 1957 সালে এ জে কারদার পরিচালিত জাগো হুয়া সাবেরা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজের মাধ্যমে তিনি চলচ্চিত্রের জগতে পদার্পণ করেন। এ সময় তিনি আরও কাজ করেন সালাউদ্দিনের যে নদী মরুপথে ও এহতেশামের এদেশ তোমার আমার চলচ্চিত্রে। পূর্ণাঙ্গ চলচ্চিত্র পরিচালক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন কখনো আসেনি চলচ্চিত্রের মাধ্যমে 1961 সালে। 1962 সালে কলিম শরাফের সাথে যৌথভাবে পরিচালনা করেন সোনার কাজল। 1963 সালে তিনি নির্মাণ করেন কাঁচের দেয়াল। 1967 সালে তিনি নির্মাণ করেন আনোয়ারা। 1970 সালে তিনি নির্মাণ করলেন তার অমর চলচ্চিত্র জীবন থেকে নেয়া। পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু শাসন ব্যবস্থার মধ্যে থেকেও পারিবারিক ও সামাজিক গল্পের মোড়কে তিনি উন্মোচন করলেন সময়োপযোগী, অত্যন্ত সাহসী, প্রতীকী এক রাজনৈতিক চলচ্চিত্র। একটি দেশ, একটি সংসার, একটি চাবির গোছা, একটি আন্দোলন, একটি চলচ্চিত্র। সিনেমার শুরুটা হয় এই স্লোগান দিয়ে। জীবন থেকে নেয়া শুধু আর চলচ্চিত্রের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, হয়ে উঠেছিল পাকিস্তানের নিপীড়নের বিরুদ্ধে একটি প্রতীকী আন্দোলন, একটি ইতিহাস, যেখানে একটি সংসারকে পুরো দেশের প্রতীক হিসাবে উপস্থাপন করেছেন তিনি। জীবন থেকে নেয়ার গল্পে প্রতীকীভাবে চলে এলো দেশের রাজনৈতিক পরিস্থিতি। 1952 সালের ভাষা আন্দোলন থেকে 69-এর গণ অভ্যুত্থান, সবই আছে এই চলচ্চিত্রে। জীবন থেকে নেয়ার সঙ্গীত একটি গুরুত্বপূর্ণ বিষয়। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেন খান আতাউর রহমান। মুক্তিযুদ্ধের ঠিক আগের বছর মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটিতে অসাধারণভাবে মুক্তিযুদ্ধের বিষয়টি উপস্থাপিত হয়েছে। এই ছবিতে ব্যবহৃত হয়েছে কালজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি গানটি। এই চলচ্চিত্রটিতে ব্যবহার হয় কাজী নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট গানটি, যা আন্দোলন সংগ্রামকে উস্কে দেয়। জহির রায়হান ছিলেন দেশ, সমাজ ও জাতির প্রতি দায়বদ্ধ এক পরিচালক। তাঁর লেট দেয়ার বি লাইট 1970 সালে, এটি অসমাপ্ত একটি চলচ্চিত্র, স্টপ জেনোসাইড 1971 এবং এ স্টেট ইজ বর্ন 1971 চলচ্চিত্রগুলো আমাদের মুক্তিযুদ্ধের অসামান্য দলিল। জহির রায়হান বেশ কিছু চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন। দুই ভাই, কুচবরণ কন্যা, জুলেখা, সুয়োরানী দুয়োরানী, সংসার, মনের মতো বউ, শেষ পর্যন্ত, প্রতিশোধ, লিবারেশন ফাইটার্স প্রামাণ্যচিত্র, ইনোসেন্ট মিলিয়ন্স প্রামাণ্যচিত্র। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে ক্ষণজন্মা বিস্ময়কর প্রতিভা, প্রবাদ পুরুষ জহির রায়হান। এই ঢাকা এখন বিশাল মহানগরী।
আমাদের এই মহানগরীতে এমন অনেক কিছু আছে যা পৃথিবীর বহু শহরে নেই। কত শত কথা, কত ইতিহাস লুকিয়ে আছে রাজধানী ইট পাথরে ঢাকা এই ঢাকা মহানগরের অন্তরে। তো চলুন বন্ধুরা, এখন আমাদের পর্ব এই ঢাকা। আজকের পর্বে ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি নিয়ে কিছু কথা শুনে আসি। আজকের পর্বটি লিখেছেন ফরিদা ইয়াসমিন, আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ। শ্রোতবন্ধু, আজকে শোনাব ঐতিহ্যবাহী জামদানি নিয়ে কিছু কথা। জামদানি কার্পাস তুলা দিয়ে প্রস্তুত এক ধরনের পরিধেয় বস্ত্র, যার বয়ন পদ্ধতি অনন্য। জামদানি বুননকালে তৃতীয় একটি সুতা দিয়ে নকশা ফুটিয়ে তোলা হয়। মসলিন বয়নে যেমন ন্যূনপক্ষে ৩০০ কাউন্টের সুতা ব্যবহার করা হয়, জামদানি বয়নে সাধারণত ৭০ থেকে ৮০ কাউন্টের সুতা ব্যবহৃত হয়। হালে জামদানি নানা স্থানে তৈরি করা হয় বটে, কিন্তু ঢাকাকেই জামদানির আদি জন্মস্থান বলে গণ্য করা হয়। জামদানি বয়নের অতুলনীয় পদ্ধতি ইউনেস্কো কর্তৃক একটি অনন্য সাধারণ ইনটেনজেবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃত হয়েছে। প্রাচীনকালের মিহি মসলিন কাপড়ের উত্তরাধিকারী হিসেবে জামদানি শাড়ি বাঙালি নারীদের অতি পরিচিত। মসলিনের উপর নকশা করে জামদানি কাপড় তৈরি করা হয়। জামদানি বলতে সাধারণত শাড়িকেই বোঝানো হয়, তবে জামদানি দিয়ে নকশি ওড়না, কুর্তা, পাগড়ি, রুমাল, পর্দা প্রভৃতিও তৈরি করা হতো। ১৭০০ শতাব্দীতে জামদানি দিয়ে নকশাওয়ালা শেরওয়ানির প্রচলন ছিল। এছাড়া মুঘল নেপালের আঞ্চলিক পোশাক রাঙার জন্য জামদানি কাপড় ব্যবহৃত হতো। জামদানি শাড়ির নামকরণ নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে। জামদানি শব্দটি ফার্সি শব্দ। ফার্সিতে জামা শব্দের অর্থ কাপড় এবং দানা শব্দের অর্থ হল বুটি, অর্থাৎ জামদানি শব্দের অর্থ হল বুটিদার কাপড়। অনেকে মনে করেন মুসলমানেরাই ভারতীয় উপমহাদেশে জামদানি শাড়ির প্রচলন করেছিলেন। তবে আজকের জামদানি শাড়ি বাংলার এই সুপ্রাচীন ঐতিহ্যের প্রতীক হলেও এটি কিন্তু পুরোপুরি দেশীয় ঐতিহ্যেরও নয়, বরং মুঘল ও পারস্যিক ঐতিহ্যের এক সুন্দর মেলবন্ধন জামদানি শাড়িতে মিশে আছে। প্রাচীন বাংলায় যে বরাবরই সূক্ষ্ম বস্ত্রের চল ছিল, তা অবশ্য নানাজনের নানা লেখা থেকেই জানা যায়। খ্রিস্টীয় ১৪দশ শতাব্দীতে বিখ্যাত পর্যটক ইবনে বতুতাও বাংলাদেশের সূক্ষ্ম সুতির কাপড়ের প্রশংসা করেন। তারপরে ১৬শ শতকের শেষের দিকে ইংরেজ পর্যটক র্যালফ ফিচ ও ঐতিহাসিক আবুল ফজলও বাংলার মসলিনের সূক্ষ্মতার প্রশংসা করেছেন। শুনলাম এই ঢাকা। বন্ধুরা, এবারে যাত্রাপথের খবরাখবর নিয়ে পর্ব শুভযাত্রা। প্রথমে শুনব ট্রেনের খবরাখবর। ঢাকার কমলাপুর স্টেশন থেকে মহানগর প্রভাতী ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল ৭টা ৪৫ এবং সুবর্ণ এক্সপ্রেস ছেড়ে যাবে বিকেল ৪টে ৩০। সিলেটের উদ্দেশ্যে পারাবাদ ট্রেন ছেড়ে যায় সকাল ৬টা ৩০ এবং আন্তনগর উপবন এক্সপ্রেস ছেড়ে যাবে বেলা ১১টায়। খুলনার উদ্দেশ্যে সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে যাবে সকাল ৮টা ১৫। কিশোরগঞ্জ এক্সপ্রেস ছেড়ে যায় সকাল ১০টা ৪৫। চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে বনলতা এক্সপ্রেস ছেড়ে যাবে বেলা ১টা ৩০। এছাড়াও লঞ্চে করে যারা দেশে দক্ষিণাঞ্চলে যেতে চান তাদের জানিয়ে রাখি, বরিশাল, ভোলা, পিরোজপুর, চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা, বাবুগঞ্জের পথে বিভিন্ন লঞ্চ ঢাকার সদরঘাট থেকে সন্ধ্যায় ছেড়ে যাবে। বন্ধুরা, আপনারা যেখানে যে মাধ্যমে যাতায়াত করতে চান সাবধানে যাবেন, মাস্ক পরতে পারেন। যাত্রা পথে অচেনা মানুষের দেয়া কোনো খাবার খাবেন না। আপনাদের যাত্রা শুভ হোক। প্রিয় বন্ধুরা, শেষ হয়ে এলো আজকের সময়টুকু। যাওয়ার আগে বলি, অনেক স্থান হতে বন্যার পানি সরে গিয়েছে। বন্যা পরবর্তী সময় বাড়িঘর পয় নিষ্কাশন সহ বাড়ির আঙিনা ও আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে। মনে করিয়ে দিই, এ সময় আশেপাশে মৃত পচা জীবজন্তু মাটিতে পুঁতে ফেলতে হবে এবং সুপেয় পানি পেতে হলে বন্যায় ডুবে যাওয়া টিউবওয়েলের মূল অংশ খুলে পানির পাইপে ৫% ব্লিচিং দ্রবণ ঢেলে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, সময়ের একেবারে শেষ প্রান্তে যাবার আগে বলি শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহেদ এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহায়তায় হাফিজা আক্তার, তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তৃপ্তি কণা বসু।